পুজোর আগে এরাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি, যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। যদিও কত দামে বিক্রি হবে সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এরাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। তাঁদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম। ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এবছর গতবারের থেকেও কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু যা খবর পাচ্ছি তাতে সেই পরিমাণ মাছও এবছর পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়ছে না। ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ সে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবে কিনা সে সম্পর্কে আমরা খুবই সন্দিহান। পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষা, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো। আজকে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশের থেকে বলছিল যে হ্যাঁ, ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। ইলিশ মাছ। ইলিশ মাছ? জি। এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো? জি, এবার প্রথম? এই প্রথম। কত টন আছে আপনার? আমার গাড়িতে আছে 137 পেটি, এক এক পেটিতে 21 কেজি করে মাল আছে। এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর, আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল। জি, কি বলবেন? কি বলবো, মাছ তো প্রচুর মাছ উঠতেছে, মাছ তো দিতেই তো হবেই। পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে, আপনারা মাছ দিচ্ছেন, আমাদের মাছ যাবে না খাওয়ার জন্যই তো, এটা খাওয়ার জিনিস আমাদের দেশে। ইলিশ পাঠাতে পেরে কি খুশি? আলিপুর আবহাওয়া দপ্তর, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি, যদিও আগামী ২-৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি, বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আজও প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই ৪ জেলাতে। আর কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কতা। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে, বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে। ২৬ থেকে আজ থেকে ৩০ তারিখ, এই ৪ দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে। দুই বেঙ্গলেই, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার ১ তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গ্রস আর কি। হ্যাঁ, আর সিস্টেম, যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি, এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত তো রয়েছে, তবে সেটা আমাদের এরিয়াতে নেই, ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে, 5.8 কিলোমিটার। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে, একটা ট্রাফ পাস করছে। এবং ট্রাফটা পাস করছে যখন, মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের
আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদার্লি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ওর উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে? তো তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার কারণটা হচ্ছে কি, বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লি উইন্ড যাচ্ছে, বে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার্লি উইন্ড যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরুন ২৬ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেনফলেরও সম্ভাবনা আছে। আসানসোল শহরে মধ্যরাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল ২ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাত ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রার বাড়িতে। হামলার গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ব্যবসায়ীর তরফে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরে বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাড়িতে যায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, ২ দুষ্কৃতী বাইরে থেকে ব্যবসায়ীর বাড়ির ভেতরে মদের বোতল ছুঁড়ে ফেলে। তাতে ব্যবসায়ীর বাড়ি ও গাড়ির বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। এই প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, রাত ৩টে নাগাদ ২ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গাড়ি করে আমার বাড়ির সামনে আসে। তারা গাড়ি থেকে নেমে মদের বোতল ভেঙে আমার বাড়ির ফেলে দেওয়া হয়। তাতে আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক দুষ্কৃতীর মাথায় হেলমেট পরা ছিল ও একজনের মুখ রুমালে ঢাকা ছিল। সকালে ঘটনার আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে আসে পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঘটনা তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি। তবে এই ঘটনায় একদিকে যেমন ব্যবসায়ীর পরিবারের সদস্য আতঙ্কিত হয়ে পড়েছেন, তেমনি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনা কী কারণে হয়েছে। 4 চাকার গাড়িতে এসেছিল। আমরা থানাঙে ওখানে ওসি বাবুকে, কুন্ডু বাবুকে বলে ওখানে বলে এসছি, উনি রাস্তাতে আসছে, ওটা ইনকোয়ারি করবে, যা করেছে তো বুঝবে। আপনার কি মনে হয় কাদের হাত হতে পারে? কাদের হাত হতে পারে এখন যা আমরা তো পাড়েতে কিছু কারো সঙ্গে কোনো কিছু নেই, সকালবেলা বেরিয়ে যাই চলে যাই। এই ক্লাবে একটু গরমাগরমি ছিল, হতে পারে না হতে পারে বললাম মুশকিল। কদিন আগেই আসানসোল ক্লাবে নির্বাচন হয়েছে, 21 তারিখে নির্বাচন হয়েছে, সেই নিয়ে কিছু হতে পারে, শিওর না, হতে পারে। কেন, আমার তো কারো সঙ্গে কোনো দুশ্মনী নেই, সবার সঙ্গে হাসি মজাক করে আমরা বেরোই, এটা গোটা আসানসোল জানে। যখন এই মুভমেন্টে হয়েছে তো বোঝা মুশকিল। কিন্তু আতঙ্কিত এই ধরনের যদি ঘটনা ঘটে বাড়িতে, নিশ্চয়ই বাড়িতে বউ আতঙ্ক থাকবে, ছেলে আতঙ্ক থাকবে। কি করে রাতের বেলা আমরা ব্যবসা করি, হোটেল ব্যবসা, দেরিতে আসি, তো এটা তো খুব আতঙ্কের ব্যাপার। আমাদের হোটেল লাইনই এরকম 12টা 11টা 1টা সময় আমাদের আসতে হয়। এটা তো বাড়িতে হয়েছে, কালকে রাস্তাতে হতে পারে। কি নাম? মনিন্দর কুন্দ্রা, অনার হোটেল, আপনার হোটেল এক্সিলেন্সি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল পুর নিগমের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অধ্যাপক পি কে দে সরকার,
কাউন্সিলর ববিতা দাস সহ অন্য পুরকর্মীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু বলা মানে হল সূর্যকে প্রদীপের আলো দেখানোর মতো। বিশেষ করে নারীর শিক্ষার প্রসারের জন্য তিনি অনেক কিছু করেছেন। এর সাথে সাথে তিনি সমাজ সংস্কারে অনেক কিছু করেছেন। তিনি বিধবা বিবাহের প্রচলন শুরু করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান শিক্ষাবিদ এবং সেই সঙ্গে বাংলার সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারকদের একজন ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বলে অভিহিত করেন। তিনি বলেন, এই মানুষ তার সারা জীবন শিক্ষার প্রসারে এবং সমাজ থেকে খারাপ সবকিছু দূর করার জন্য ব্যয় করেছিলেন। এমন মহান ব্যক্তিদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো, যাতে সমাজের উন্নতি হয় ও নতুন প্রজন্ম তাদের আদর্শে অনুপ্রাণিত হয়। বিদ্যাসাগর যে কথা তখন বলেছিল, নারী শিক্ষার কথা বলেছিলেন এবং সেই সময়ে স্কুলের শিক্ষার কথা বলেছিলেন, বারবার সমস্ত মানুষের শিক্ষার কথা বলেছিলেন, স্কুল প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেইগুলো আমাদের প্রত্যেকের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে এখনও। আর আমরা ওনার যে সামাজিক যে সমস্ত অবদান সেগুলো তো আমরা জানি, বাল্য বিধবা বিধবা আইন পাস করানো, ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা, তারপরে সংস্কৃতি কলেজে প্রধান শিক্ষক হওয়া, বিভিন্ন বই লেখা, যেটা বাংলা বর্ণ পরিচয়কে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলা ভাষাকে জানতে পারি, সেই সমস্ত ছোট থেকে মানুষকে বিশেষভাবে জাগৃত করা, সেই সমস্ত কথাগুলো আমরা সবই জানি। আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে পূজা কমিটিদের নিয়ে সমন্বয় বৈঠক এবং অনুদান বিতরণ। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল পৌর নিগমের সভাগৃহে আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে দক্ষিণ থানা এলাকার সকল পূজা কমিটিদের নিয়ে সমন্বয় বৈঠক করা হয়। এই বৈঠকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, আসানসোল দক্ষিণ থানার ওসি, ডিসিপি সহ বিভিন্ন পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পূজা কমিটি উপস্থিত ছিলেন। ডিসিপি পূজা কমিটিদের উদ্দেশ্যে জানান, প্রশাসন থেকে বিভিন্ন পূজা কমিটির জন্য একটা নির্দেশিকা জারি করেছেন। প্রত্যেক পূজা প্যান্ডেলে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করার জন্য যথেষ্ট জায়গা রাখতে হবে, প্যান্ডেলে ঢোকার রাস্তা প্রশস্ত রাখতে হবে, স্বেচ্ছাসেবক বাড়াতে হবে যাতে দর্শনার্থীদের কোন রকম অসুবিধা হলে সেটা সমাধান করতে হবে, পার্কিংয়ের জায়গা প্যান্ডেলে থেকে কিছু দূরে করতে হবে এবং গাড়ি বার করা নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটা স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রিত করবে। পুলিশ প্রশাসন থেকে প্রত্যেক পূজা প্যান্ডেলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিভিন্ন পূজা কমিটিদের সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। কিন্তু সারা বছরে জেনারেল ডিউটি করি, সেটা আমাকে পুজোর সময় করতে হবে। তো পুজোর জন্য আলাদা করে আমি এমন কিছু স্ট্রেংথ পাবো না যে আপনাদের এক্সপেকটেশন থাকবে প্রতি প্যান্ডেলের সামনে একজন করে পুলিশ কর্মচারী মোতায়েন থাকবে, এটা কিন্তু হবে না। পুজো আপনারা অর্গানাইজ করছেন, আপনাদের দায়িত্ব পুজোর আপনার যে প্যান্ডেল আছে বা প্রতিমা আছে তার নিরাপত্তা কিভাবে হবে ভলেন্টিয়ার্স রাখুন, রেখে সেটা নিশ্চিত করুন। আমরা পুজোর দিনগুলোতে দেখি যে পুজোর দর্শনার্থীদের ভিড় কমে যাওয়ার পর প্যান্ডেলগুলো ফাঁকা করে, কেউ সেখানে থাকে না। এবং অনেক সময় এমন ঘটনাও ঘটে যে কিছু একটা ঘটে গেল, প্রতিমার একটা কিছু হলো বা আপনাদের কোনো পুজোর প্রপার্টি যা আছে সেগুলো কিছু চুরি হয়ে গেল। তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু যদি হয়ে থাকে সেগুলো আটকানোর দায়িত্ব কিন্তু আপনাদের আছে। আমরা কিন্তু আপনাদের বলবো যে অন্তত একটা ক্যামেরা প্রতিমার দিকে মুখ করে লাগান, যাতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা যায়। এবং রাতে আপনাদের অন্তত 2-3 জন করে লোক যারা কিন্তু সারা রাত দিকে প্রতিমা পাহারা দিন। আদারওয়াইজ কিন্তু কোনো ঘটনা ঘটে গেলে কেন ঘটবে পুলিশ দেখছে না আমরা কিন্তু শুনবো না। আমরা কিন্তু প্রতিটা কমিটির কাছে অ্যাপ্রোচ করবো, যেভাবেই যাই গিয়ে রাতে কারা পাহারা দেবে সেই নামগুলো আমরা দেখবো, নেব, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো, আমরা সারপ্রাইজ ভিজিট করবো, দেখবো। মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যানাউন্স করেছিলেন 85,000 করে চেক প্রতিটা দুর্গাপুজো যেগুলো রেজিস্টার আমাদের তাদেরকে দেওয়া হবে। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই চেকগুলো দিলাম। আবার কিছু রাস্তা, লাইট, পরিষ্কার পরিচ্ছন্ন এইসব ব্যাপারে আমরা মোটামুটি সবাইকে জ্ঞাত করলাম যে এবারে যেহেতু 3টের সময় দোলা আসবে, তাই বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করা হবে যাতে যারা পুজো কর্মকর্তা তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়।
এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমরা মাথায় রেখেছি কর্পোরেশনের তরফ থেকে।